100 বছরে আমাদের এই সমাবেশ, আমরা এই মঞ্চের নওজওয়ান ভারত সভা শতবর্ষ মঞ্চ হিসাবে আজকের এই সমাবেশ মঞ্চে ভগৎ সিং এর যে প্রতিকৃতি, সেই প্রতিকৃতিতে মাল্যদান করব। আমাদের সকলের পক্ষ থেকে প্রতিকৃতিতে মাল্যদান করবেন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি। কমরেড মীনাক্ষী মুখার্জিকে ভগৎ সিং এর প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য অনুরোধ করছি। এখন মাল্যদান করবেন কমরেড মোহাম্মদ সেলিম, প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম। কমরেড, যারা মাঠের ডান দিকে আছেন সবাইকে আমি আমাদের মাইকের মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করব। আজকের এক ঐতিহাসিক দিনে আমরা ডিওয়াইএফআই এর 20তম রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে মিলিত হয়েছি। আজকের দিনটা আমাদের কাছে খুব প্রাসঙ্গিক। এই পশ্চিম বাংলায় আজ 21শে জুন, 1977 সালের 21শে জুন বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠা দিবস। আর সেই প্রতিষ্ঠা দিবসের দিনেই আমাদের প্রকাশ্য সমাবেশ। এই প্রকাশ্য সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, যারা মঞ্চের পিছন দিকে আছেন, সকলের কাছে অনুরোধ করব, আমাদের সামনে অনেকটা জায়গা আছে, গোটা রাস্তাটাকে দখল নিতে হবে। আমাদের আজকের সমাবেশের বক্তা প্রাক্তন রাজ্যের সম্পাদক কমরেড জামির মোল্লা। কমরেড জামির মোল্লাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য যারা উপস্থিত আছেন সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মঞ্চের পিছন দিকে যে কমরেডরা আছেন, আমি রাস্তার বাঁধারে যারা দাঁড়িয়ে আছেন সকলকে বলবো একটু পিছিয়ে যান, আর পিছনে যারা আছেন সামনে দিকে এগিয়ে যাওয়ার একটু সুযোগ করে দিন। এখানে দাঁড়িয়ে থাকলে আমাদের পিছনের কমরেডরা সামনে আসতে পারবে না। একটু কমরেড আগিয়ে দিন, সামনে আগিয়ে দিন। এখনো আমাদের যা জমায়েত আসছে এখানে জায়গা হবে না, তিল ধারণ করার জায়গা থাকবে না। তাই কমরেডদেরকে বলবো একটু সামনে, গোটা রাস্তা ব্লক করতে হবে, একদম ডিএ অফিস পর্যন্ত আমাদের এই জনসভা চলে যায়। পিছনে থাকা যাবে না, সামনে চলুন। এই রাস্তাটা পুরো সামনেটা খালি করুন। আচ্ছা কমরেড, আজ নওজওয়ান ভারত সভার 100 বছর। আজকের দিনে 21শে জুন বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠা দিবসে আমাদের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সকলকে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি। 19তম সম্মেলন থেকে আজকে 20তম সম্মেলনে আমরা উপস্থিত হয়েছি। যে মুর্শিদাবাদ জেলার মাটিতে আমাদের 20তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে,
19তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল রায়গঞ্জে। এই 19তম সম্মেলন থেকে 20তম সম্মেলনে আমরা রায়গঞ্জ থেকে বহরমপুর পর্যন্ত কাজ ও সম্প্রীতির যাত্রা নিয়ে 19টি পতাকা নিয়ে আমরা রাস্তায় পথ হেঁটেছি। এই জেলার মাটি রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর মাটি, ভাষা আন্দোলনের শহীদ আবুল বরকতের মাটি। এই জেলায়, এই শহরে উপস্থিত যে জ্ঞান কলেজ, যে জ্ঞান কলেজে একটা সময় পড়াশোনা করেছিলেন বিপ্লবী মাস্টার দা সূর্য সেন, সেই ঐতিহাসিক জেলার মাটিতে আজকের এই মহতী সমাবেশ। এই জেলার যুব আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন একদিকে প্রতিদিনের রুটি রুচির দাবি নিয়ে রাস্তায় লড়াই আন্দোলন, অন্যদিকে মানুষকে নিয়ে সাধারণভাবে স্বাভাবিক কাজের সঙ্গে মানুষের পাশে থাকার বার্তা নিয়ে প্রতিদিন কাজ পরিচালনা করে। আর পরিচালনা করতে গিয়ে এই জেলার যুব আন্দোলনের কর্মীরা একটার পর একটা খুন হয়েছেন। দেবাশিস ঘোষাল খুন হয়েছেন, অসিত মিত্র খুন হয়েছেন, আব্দুল হামিদ খুন হয়েছেন। এই খুনের রক্তরাঙা মাটিতে ডিওয়াইএফআই ভয় পায়নি, প্রতিদিন লড়াই আন্দোলন সংগঠিত করেছে। আমরা শেষ পঞ্চায়েত নির্বাচনে পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলার গণতন্ত্র রক্ষার আন্দোলনে পা মিলিয়েছিলেন। রওশন আলী রিন্টু শেখকে খুন করেছে। এই জেলার মাটিতে একটার পর একটা শহীদের লাশকে আমরা কাঁধে বয়েছি। যত কাঁধে আমরা শহীদের লাশ বয়েছি, এই জেলার যুব এবং গণ আন্দোলন তত শক্তিশালী হয়েছে এবং মজবুত হয়েছে। আমরা দেখেছি এই জেলার মাটিতে 19তম রাজ্য সম্মেলন থেকে 20তম রাজ্য সম্মেলন পর্যন্ত আমরা 50 দিনের ইনসাফ যাত্রা করেছি। আমরা আর্জিকর আন্দোলনের 27 দিন অবস্থান করেছি। আমরা ইনসাফ সভা করেছি। আলিস খানের আন্দোলন থেকে আজকের সময়ে প্রতিদিনের লড়াই আন্দোলন আমরা পরিচালনা করি। এই জেলার মাটিতে একটা সময় যখন প্রথমবার কোভিড ধরা পড়ে, শূন্য বলে যারা আমাদেরকে অনেক কটূক্তির কথা বলেছিল, প্রথমবার কোভিডের সময় এই জেলায় ডিওয়াইএফআই প্রতিদিন মানুষের জন্য জনগণের রান্নাঘর, জনগণের বাজার, মানুষের বাড়িতে বাড়িতে ওষুধ পৌঁছে দিয়েছিল। দ্বিতীয়বার কোভিডের সময় মানুষের বাড়িতে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার। পাশাপাশি গোটা পশ্চিমবাংলার মাটিতে দেখেছেন রেড ভলেন্টিয়ার সহ একাধিক ছাত্র যুব উন্নয়নের কর্মীরা প্রতিদিন লড়াই আন্দোলন সংগঠিত করেছেন। আমরা দেখেছি এই জেলার মাটিতে আমরা রেড ভলেন্টিয়ার কাজের সময় যখন শ্মশানে কবরে নিয়ে যাওয়ার জন্য কাউকে খুঁজে পাওয়া যেত না, এই জেলার যুব আন্দোলনের কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে থেকে সেই কাজ করেছে। যখন পরিযায়ী ভাইয়েরা খাবার পাচ্ছে না, কেরালা থেকে যখন চলে আসতে হচ্ছে, পুনে থেকে চলে আসতে হচ্ছে, মহারাষ্ট্র থেকে চলে আসতে হচ্ছে, রাত্রের পর রাত্রি জেগে রাস্তায় দাঁড়িয়ে থেকে তাদেরকে খাবার সংগ্রহ করে দিয়েছে। কেরালা থেকে নিয়ে আসার জন্য বাসের ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, যখন তাদেরকে ফিরিয়ে এনেছে তখন দিদিমণি কি বলেছিল যে করোনা এক্সপ্রেস আসছে নাকি পশ্চিমবাংলায় মুর্শিদাবাদ জেলায়। আর কয়েকদিন আগে এই এলাকার মুর্শিদাবাদের সাংসদ কি বললেন? উনি বললেন পরিযায়ী শ্রমিকরা এসে নাকি শামশেরগঞ্জে দাঙ্গা লাগিয়ে দিয়েছে। আর শুভেন্দুবাবু কি বললেন? যে বিজেপি শাসিত রাজ্যগুলোয় পরিযায়ী শ্রমিকদেরকে মারা হবে। কদিন পর থেকে উড়িষ্যা থেকে শুরু করে একটার পর একটা রাজ্যে আমাদের পরিযায়ী ভাইদের উপরে আক্রমণ শুরু হলো। আমরা দেখেছি
কেন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে? তার মূল কারণ পশ্চিমবাংলায় বামপন্থী সরকার যে একটার পর একটা আমূল ভূমি সংস্কারের মধ্য দিয়ে বর্গাদার পাট্টাদারের মাধ্যমে গরিব মানুষের মধ্যে জমি বন্টন করেছিল, আর অন্যদিকে দাঁড়িয়ে কৃষি ফসলের লাভজনক দামের জন্য সারের কালোবাজারি বন্ধ করে দিয়ে সারের দাম কমিয়ে দিয়েছিল। দিদিমণি আসার পরে কৃষকের ফসলের লাভজনক দাম পাচ্ছে না, সারে কালোবাজারি হচ্ছে, মাঠে বিদ্যুতের দামকে বেরিয়ে দিল। আর শুধু তাই নয়, সমস্ত রেশনে যে কেরোসিন তেল দিত শ্যালো মেশিনে জল তোলার জন্য, সেটাও বন্ধ করলো। শুধু তাই নয়, এসএসসি পরীক্ষা বন্ধ হলো, টেট পরীক্ষা বন্ধ হলো। 26,000 চাকরি প্রার্থীদের আজকে কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। নতুন কোন কলকারখানা তৈরি হলো না। বামপন্থী সরকারের সময় একদিকে বক্রেশ্বর তাপ বিদ্যুৎ কেন্দ্র, হলদিয়া পেট্রোকেমিক্যাল, আর এই মুর্শিদাবাদ জেলায় কি তৈরি হলো? আমাদের মণিগ্রামে তাপ বিদ্যুৎ কেন্দ্র, আমাদের ফারাক্কায় তাপ বিদ্যুৎ কেন্দ্র, অম্বুজা সিমেন্ট কারখানা, এখানে রেশম শিল্প, যে রেশম শিল্প আজকে কি অবস্থা, যে মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ সিল্ক, যেটা গোটা বিশ্বের দরবারে একটা জায়গা করে নিয়েছিল, আজকে রেশম চাষীদেরকে আত্মহত্যা করতে হচ্ছে। খাবার পাচ্ছে না, দাম পাচ্ছে না, তার ফলে কাজ না পাওয়ার যন্ত্রণা নিয়ে এই পরিযায়ী ভাইদেরকে অন্য রাজ্যে কাজ করতে চলে যেতে হলো। আমরা বলছি কেন কাজ করতে যেতে হচ্ছে অন্য রাজ্যে? কারণ এখানে কাজ পাচ্ছে না, নতুন কোন শিল্প হচ্ছে না, নতুন কোন কলকারখানা হচ্ছে না। কেন এই জেলায় আম উৎপন্ন হয়, এই রাজ্যের সরকার ফুড প্রসেসিং কারখানা তৈরি করতে পারছে না? কেন এই রাজ্যের সরকার এই জেলায় আমাদের অনেক পাট তৈরি হয়, কেন পাটের শিল্প তৈরি করতে পারছেন না? তৃণমূলের কাছে, বিজেপির কাছে কৈফিয়ত চাইলেন না, কেন কৈফিয়ত চাইলেন না? যারা সংখ্যালঘু একটা উন্নয়নের কথা বলে, বলেন তো পশ্চিম মুর্শিদাবাদ জেলায় নতুন কোন মাদ্রাসা তৈরি করলো, কত মাদ্রাসা তৈরি করতে পারলো, কত সংখ্যালঘু ছেলেকে কাজ দিতে পারলো? পারলো না। অথচ পশ্চিমবাংলার মাটিতে প্রতিদিন দাঁড়িয়ে প্রতিদিনের লড়াই আন্দোলন সংগঠিত হচ্ছে। আর এই লড়াই আন্দোলনের সংগঠিতের মধ্য দিয়ে আমরা পথ চলছি। আমরা দেখেছি এই রাজ্যের মাটিতে বিজেপি রাম রহিমের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। আর মুর্শিদাবাদ জেলা থেকে শুরু করে মালদা থেকে পশ্চিম বাংলায় একটার পর একটা জেলাতে যান, দেখবেন যারা পশ্চিম বাংলায় বিজেপি তৃণমূল রাম রহিমের মধ্যে ভাগ করার চেষ্টা করছে, এই ছেলেরাই যখন পিঠে একটা ব্যাগ নিয়ে কাজ না পাওয়ার যন্ত্রণা নিয়ে ট্রেনের হ্যান্ডেলে ঝুলতে ঝুলতে যখন অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে, তখন তার নাম আর রাম রহিম থাকছে না, তার নাম হয়ে যাচ্ছে পরিযায়ী শ্রমিক। আর আমরা ডিওয়াইএফআই বলেছি স্থায়ী কাজ চাই, আর এই পরিযায়ী শ্রমিকদেরকে ঘরে ফেরাতে হবে। প্রতিদিন প্রজন্ম বদলে বদলে যাচ্ছে। পশ্চিমবাংলার অভ্যন্তরে আজকে কাজ নেই। একটা সময় এই মুর্শিদাবাদ জেলায় গ্রাম এলাকায় মাচাতে আমবাগানে বট গাছের তলে মাচাতে যুবকরা বসে থাকতো। আজকের সময় দাঁড়িয়ে যুবকদেরকে মাচায় বসা দেখা যায় না। আজকের সময় দাঁড়িয়ে প্রজন্ম বদলে যাচ্ছে। দেখবেন ঝুড়ি ঝুলতে ঝুলতে বট গাছ থেকে পুকুরে নদীতে ঝাঁপ দিত, এখন আর দেখা যায় না। কারণ বট গাছের ঝুড়িতে ঝোলার বদলে বাচ্চা ছেলেদেরকে পিঠে ব্যাগ নিয়ে রেলের হ্যান্ডেল ধরে ঝুলতে ঝুলতে অন্য রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে। তাদেরকে ফেরানোর দাবিতেই আমাদের এই প্রতিদিনের লড়াই। শামশেরগঞ্জের মাটিতে বিজেপি তৃণমূলের আক্রমণে খুন হয়েছে চন্দন দাস, গোবিন্দ দাস, ইজাজ আহমেদরা। পুলিশের উস্কানিতে পুলিশ নির্বিকার ছিল। যখন কুপিয়ে কুপিয়ে খুন করছে, যখন পুলিশের গুলিতে খুন হচ্ছে যারা, তখন পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ এই পুলিশ যদি বলে মুর্শিদাবাদ জেলার পশ্চিম বাংলার বিভিন্ন একদম শিলিগুড়ি থেকে শুরু করে আপনি জমিপুর যান, লালবাগ যান, টোটো চালকদের উপরে আক্রমণ করছে, তুলা তুলছে, গাড়ি চালকদের উপর তুলা তুলছে। কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে। এমন একটা সময় আসবে দেখবেন মানুষ খেপছে। মনে রাখবেন জনগণের দাবিকে আটকে রাখা যায় না, জনগণকে আটকে রাখা যাবে না। বাংলার মাটিতে দাঁড়িয়ে এমন একটা সময় আসবে, এই পুলিশ মানুষ সেদিন খেপবে, পুলিশকে পোশাক খুলিয়ে রাস্তায় দরকার হবে, আর সেই রাস্তা তৈরি করবে ডিওয়াইএফআই। এটা মনে রাখবেন। আমরা বলছি ধর্ম নিয়ে রাজনীতি করবেন না। যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে তার বিরুদ্ধে আমরা প্রতিদিন লড়াই করছি। যারা ধর্মের দেওয়াল তৈরি করছেন, আমরা সেই দেওয়ালকে ভাঙার দাবিতে ডিওয়াইএফআই রাস্তা তৈরি করব। কারণ নতুন বাংলা গড়ার লক্ষ্যে ডিওয়াইএফআই আজকে এই সমাবেশ থেকে আমরা শপথ গ্রহণ করছি।
করছি। সকলকে অভিনন্দন সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন আরাত্তিকাকে সঙ্গীত পরিবেশন করা আরাত্তিকা সিনহাকে সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ করছি। এই গানটা আমরা সকলে একসাথে গাইবো। এই গানটা সবার জানা। পথে এবার নামো সাথী, পথে হবে বচনা। পথে এবার নামো সাথী, পথে হবে বচনা। জলস্রোতের নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে বচনা। জলস্রোতের নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে বচনা।
এসো এবার দ্বিধার বাধা পার হয়ে, অনেক তো দিন গেল বৃথার সংশয়ে। এসো এবার দ্বিধার বাধা পার হয়ে, তোমার আমার সবার স্বপন মেলায় প্রাণের মোহনায় কিসের মালা। হবে চেনা হবে জানা, পথে এবার নাম সাথী, পথে হবে পথ চেনা। তখন গান তোলে তুফান নবীন প্রাণের কামনারে দিকে দিকে, কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ থেকে সে যায়। তখন গান তোলে তুফান নবীন প্রাণের কামনারে দিকে দিকে, কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ থেকে সে যায়। তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানব না। তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানব না। পরোয়ানে আকাশ বাতাস হবে আশার পরোয়ানা কিসের মালা। হবে চেনা হবে জানা, স্রোতের নানান পথে মনোরথের ঠিকানা। হবে চেনা হবে জানা, পথে এবার নাম সাথী, পথে হবে পথ চেনা। পথে এবার নাম সাথী, পথে হবে পথ চেনা। পথে এবার নাম সাথী, পথে হবে পথ চেনা। সভাপতি এবং উপস্থিত কমরেডস, এই সময়ে দাঁড়িয়ে গোটা পশ্চিম বাংলায় যে জোড়া আক্রমণের মুখে আমরা, সেই আক্রমণের মুখে ডিওয়াইএফআই যে পাল্টা লড়াই গড়ে তুলেছে গত দীর্ঘদিনের ইতিহাসে আপনারা জানেন। যে বাংলা নবজাগরণের পথে পশ্চাৎপদতার বিরুদ্ধে প্রগতিশীলতার পক্ষে লড়াই করেছিল, যে বাংলা অতীতের যে কোনো সাম্প্রদায়িক আক্রমণ থেকে হাতে হাত দিয়ে রুখে দাঁড়িয়েছিল এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলেছিল জাত ধর্ম নির্বিশেষে, সাম্প্রদায়িক যে কোনো আক্রমণকে রুখে দিয়ে তার রুটি রুজির লড়াইকে পশ্চিমবাংলা যেভাবে এগিয়ে গিয়েছিল গোটা দেশের কাছে, পশ্চিমবাংলার মানুষ কি লড়াই করছেন সেটা গোটা দেশের কাছে একটা দেখার জানার বোঝার বিষয় ছিল। এই গত দীর্ঘ সময়ের এই আক্রমণ এবং আক্রমণের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম, সেই গোটা লড়াই সংগ্রামকে এবং আক্রমণের বীর গাথাকে, প্রতিদিনের একটু একটু করে লড়াইয়ের এগোনোর গাথাকে আমরা বই আকার যুবশক্তি প্রকাশনের পক্ষ থেকে এই সময়ের যারা লড়াকু পশ্চিমবাংলার মানুষজন তাদের কাছে উপস্থাপিত করছি। আজকে আমাদের এই সমাবেশে আমাদের এই সময়ের লড়াই আন্দোলনের দলিল হিসেবে যে বই সংগ্রাম সংস্কৃতি ঐতিহ্য অতীত থেকে ভবিষ্যতের পথে, তার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ডিওয়াইএফআই এর প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম এবং উপস্থিত অন্যান্য নেতৃত্বরা। আমি সকলকে অনুরোধ করছি এই বইটার আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্য। এখন আমাদের এই সমাবেশে বক্তব্য রাখবেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি কমরেড এ রহিম। কমরেড এ রহিমকে বলার জন্য অনুরোধ করছি।
My dear comrades, unfortunately I don't know Bangla, so kindly allow me to speak in English. My dear comrades and friends, this is the land of Netaji Subhash Chandra Bose. I would like to start my speech with the fiery words of Netaji Subhash Chandra Bose. He said that, give me blood, I will give you freedom. This is the dark age of Indian youth. Also, this is the dark age of Bengal itself. So, in this critical juncture, the Democratic Federation of India, DYFI, would like to appeal to the Bengal youth, give us strength, we will eradicate the darkness of Bengal. My dear comrades, we are not here just as individuals. We are here as a united force carrying the hopes and struggles of crores of young people across the Bengal. As Indian citizens, we are living in very difficult time. RSS-driven BJP government at the center is spreading communal hatred, dividing people and destroying the country's democratic and constitutional values. At the same time, we could see the people across the world are witnessing the brutal faces of ultra-right wing. The world is still bleeding. Humanity is under threat. Comrades, India is facing very serious crisis. Prices are rising, unemployment is increasing, and the gap between the poor and richest has been getting wider every day. My dear comrades, India now ranks 111th in the global hunger index, but the number of billionaires has gone up to 132. According to the CMI, Center for Monitoring Indian Economy, the unemployment rate in October was 10.09%. Young people with degrees are running around looking for jobs. Many are forced to work in the gig economy for Swiggy, Zomato and Uber without any job security or fair pay. Rain or sun, they work hard every day, but these companies don't even treat them as workers. They call them partners or captains while exploiting them. They have no fixed salary, no job protection, no benefits. Let us raise our voice against this injustice. Let us fight for the right to fair wages and their secure jobs. Comrades, today 5 big problems are facing Indian youth: unemployment, underemployment, contractualization, and work-life balance, increase in living expenditure. Even the Indian Army is hiring through short-term contracts. Now this is what the Agnipath scheme is about. The government is removing permanent jobs in banks, railways, insurance and public sector. This also affects the reservation for Dalits, Adivasis and other backward communities. Proudly, we can say here that DYFI is the only youth organization that demanded reservation in the private sector. Comrades, we need a strong, clear alternative. That alternative is left. Left is the only one alternative. Please look at Kerala. The Left Democratic Front government Kerala is showing the way. It creates jobs, support the poor and promotes education. The Kerala Public Service Commission gave the highest number of government jobs in India. I would like to flag the figure 1.61 lakhs jobs between 2016 and 2021. 1.61 lakhs jobs provided by
government of Kerala, left democratic government of Kerala through only Public Service Commission. 1.11 lakhs jobs from 2021 to 2025 through Public Service Commission provided by left democratic government Kerala. But here in West Bengal, I would like to ask to CM Mamata Banerjee, what have you done for the youth of Bengal? Where are the jobs? Where is the justice in Bengal? Where is the justice in Bengal? Here youth are protesting for teacher recruitment and other jobs. But what is the TMC government doing here? Scams, scams and scams only. SSC scam, teacher scam, corruption everywhere. Corruption everywhere in Bengal. Instead of giving jobs, the TMC is busy looting the future of the youth of the Bengal. Mamata Banerjee's government is not fighting the BJP. It is helping them by promoting communalism and corruption. This is why we say TMC and BJP are not opposites. They are twins in betrayal. They are twins in betrayal. They are same. Comrades, let us also not forget the pain of Pahalgam. We all saw what happened there. Terrorists attacked and killed many of our brothers and sisters. We ask the Modi government, what have you done? Where are the killers? What action has been taken? This government talks about nationalism every day. But when the country is under attack, they do nothing. Today, India is facing serious security threats and the Modi government is busy with speeches and image building instead of protecting our people and our country. Comrades, while the rich are becoming richer, the common people are struggling. In just a few years, India produced 70 new millionaires every day. But 63 million people are pushed into poverty every year because of their health care cost. Crime against deaths has been increased by 23% to 23%. And the crime against women is rising sharply. The so-called women reservation bill is only on paper. Women are still unsafe in our home, street and workplace. We know very well the RG core issue. But there is hope. Kerala is proving that a different model is possible. The left government has given land rights. I would like to proudly share to you, given land rights to 9,000 SC/ST families during the Pinarayi Vijayan government regime, this LDF government. Helped many students from poor communities study abroad. Appoint large number of SC/ST youth as best officers in the police. Beat officers in the police. This is the model. We must fight for a government for the people, not for corporate. My dear comrades, before I conclude my speech, we must unite to fight the policies of the both BJP and TMC. Policies that hurt the youth, the poor and the working class. Let us build a future where every youth has a secure job, education and healthcare are free and accessible. Women, Dalits, Adivasis and minorities live with dignity and safety. Farmers, workers are respected. Communalism is defeated and secularism is protected. Only the left can lead this fight with honesty and strength. DYFI has always been in the front lines of struggle. Now let us strengthen our movement even more. I started my speech the quotes of Netaji Subhash Chandra Bose. I would like to conclude the quote of Netaji again. Remember,
that the greatest crime is to compromise with injustice and wrong. Netaji Subhash Chandra Bose quoted that, remember that the greatest crime is to compromise with injustice and wrong. In the light of these words of Netaji Subhash Chandra Bose, Democratic Youth Federation of India, DYFI would like to say that we will not compromise with the injustice done by Mamata Banerjee. We will not compromise in front of the muscle power of Trinamool Congress. We will not compromise the police raj of Mamata government. We will protect and safeguard the Constitution of India. Revolutionary greetings to all. Inqilab Zindabad. We will not bow down. We will not stay silent. We will fight for justice, equality and dignity. Lal Salam, Inqilab Zindabad, long live revolution. লাল সালাম কমরেড এ রহিম। এখন বক্তব্য রাখবেন ডিওয়াইএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড হেমন্ত রাজ ভট্টাচার্য। সাথী সভাপতি, এখানে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম, উপস্থিত আছেন রাজ্য সম্পাদক প্রাক্তন জামিল মোল্লা সহ আমার যারা এই সংগঠনের সর্বভারতীয় স্তরে কাজ করে সহযোদ্ধারা, এবং আপনারা যারা আজকে এই গরমের মধ্যেও একটা লড়াকু মানসিকতা নিয়ে আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছেন। আমি প্রথমে আপনাদের সবাইকে আমাদের ডিওয়াইএফআই কেন্দ্রীয় কার্যকারিণী কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এমন একটা দিনে এই পশ্চিমবঙ্গ ডিওয়াইএফআই এর রাজ্য সম্মেলন শুরু হয়েছে এবং সমাবেশ হচ্ছে 21শে জুন। আপনাদের সকলের মনে আছে 1977 সালের 21শে জুন পশ্চিমবঙ্গের বুকে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের পথ চলা শুরু হয়েছিল। 48টা বছর কেটে গিয়েছে, প্রায় 34 বছর আমাদের এই বাংলার ক্ষমতায় বামপন্থীরা ছিল, বামফ্রন্ট সরকার ছিল। যখন বামফ্রন্ট সরকার ছিল আর 11 সালের পর থেকে আজকে 2025 সাল, আমাদের অভিজ্ঞতা কি দাঁড়িয়েছে? জ্যোতি বসু যেদিন শপথ গ্রহণ করেছিল সেদিন বামপন্থ সরকার অঙ্গীকারবদ্ধ হয়েছিল, বলেছিল শুধুমাত্র কলকাতার ওই লালবাড়ি থেকে বামপন্থ সরকার পরিচালিত হবে না, প্রত্যেকটা গ্রামে গঞ্জের ওই দাওয়া থেকে, মায়েদের রান্নাঘর থেকে বামপন্থ সরকার পরিচালিত হবে। বামপন্থ সরকার তৈরি হওয়ার পর যে দুটো কাজ করেছিল, যা আজকে আমাদের ভারতবর্ষে সারা পৃথিবীতে কেউ করে দেখাতে পারেনি, তা হলো একটা, ওই বড়গাঁও অপারেশনের মধ্য দিয়ে প্রান্তিক গরিব মানুষ যাদের কোনো জমিতে অধিকার ছিল না, অন্য জমিতে গিয়ে গতর খাটাতো, তার বিনিময়ে ওই দুবেলা পেট ভরে খাবারও জুটতো না, ওই হাফ পেট খাওয়ার মতো কিছু খাবার জুটতো, তাদের হাতে জমির অধিকারকে সুনিশ্চিত করেছিল, জমি তুলে দিয়েছিল। আরেকটা যে বড় কাজ করেছিল বামপন্থ সরকার, সেটা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। আপনার পাড়াতে জলের কলটা কোথায় বসবে, আপনার পাড়াতে ওই ল্যাম্পপোস্টটা কোথায় বসবে, ওটা ওই লালবাড়িতে ওই মন্ত্রীরা সই করবার পরে ঠিক হবে না, ঠিক করবে ওই আপনার গ্রামে জনপ্রতিনিধি থাকবে, আপনাদের সঙ্গে আলোচনা করে। সেই জন্য বামপন্থীরা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তুলেছিল। এই দুটো কাজ করবার পরে তার সুফল হচ্ছে আজকে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ পেয়েছিল ক্ষমতার বিকেন্দ্রীকরণ। এত জনপ্রতিনিধি মানুষের রায়ে জিতে আসতো, সেটা অন্য কোন রাজ্যে ছিল না। কিন্তু আজকে 2011 সালের পর সেই চিত্র হচ্ছে বদলে গিয়েছে। এখন কি হচ্ছে? এখন বামফ্রন্ট সরকার নেই, তৃণমূল সরকার, কেন্দ্রে বিজেপি সরকার। আজকে পশ্চিমবঙ্গে 8,000 স্কুল বন্ধ হয়ে গিয়েছে, আর নতুন করে 21,000 হচ্ছে মদের দোকান খুলেছে এই তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি। এদের বিরুদ্ধে হচ্ছে আমরা ডিওয়াইএফআই লড়ছি, জান কবুল করা লড়াই হচ্ছে, আমরা এই সময় দাঁড়িয়ে লড়ছি। একটা সময় ছিল যে পশ্চিমবঙ্গে শিক্ষার হার কম ছিল,
বামপন সরকার ঠিক করেছিল জনমুখী শিক্ষার মধ্যে দিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে শিক্ষার আলো পৌঁছে দিতে হবে। পশ্চিমবঙ্গে একটা নিয়ম ছিল এক সময়, একজন রিক্সা চালকের ভাইয়ের ছেলে তাকে রিক্সা চালকই হতে হবে, ক্ষেত মজুর ভাইয়ের ছেলে তাকে ক্ষেত মজুর হতে হবে। বামফ্রন্ট বলল না, জনমুখী শিক্ষার মধ্যে দিয়ে সবাই শিক্ষিত হয়ে উচ্চ শিক্ষিত হয়ে ভালো কাজ করবার সুযোগ পাবে। আপনাদের মনে থাকবে যখন বামফ্রন্ট সরকার ছিল প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বাড়তো, মেধা তালিকা বেরোতো। মেধা তালিকায় ওই কলকাতার বড় বড় স্কুলগুলো শুধুমাত্র ওই নাম হচ্ছে উজ্জ্বল হয়ে থাকতো না। সুন্দরবনের প্রত্যন্ত কোন গ্রামের ছেলে, মুর্শিদাবাদের কোন গ্রামের ছেলে, কোচবিহারের কোন গ্রামের ছেলে মেধা তালিকায় হচ্ছে তারা চান্স পেত, নিজের উজ্জ্বল হচ্ছে স্বাক্ষর তারা রেখে যেত। এটা ছিল বামফ্রন্ট সরকারের একটা বড় কৃতিত্ব। আর আজকে আমাদের এখানে কি দেখছি আমরা দেখছি আজকে প্রত্যেক বছর মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। বাড়া উচিত, জনসংখ্যা বাড়ছে, শিক্ষার সুযোগ বাড়িয়ে গিয়েছে বামপন্থ সরকার, উচিত ছিল পরীক্ষার্থী বাড়া, কিন্তু আজকে পশ্চিমবঙ্গের বুকে প্রতিদিন কমে যাচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের বেকার যুবদেরকে অন্য রাজ্যে গায়ে গতরে খাড়বার জন্য যেতে হচ্ছে নিজের বাড়িতে বৃদ্ধ বাবা মা বউ বাচ্চাকে রেখে। 12 মাসে হয়তো 1 মাস 30 দিন হয়তো বাংলায় থাকতে পারে, 11 মাস হচ্ছে তারা বাংলায় থাকতে পারে না। আপনারা তো অনেকে অনেক কাজে বাইরের রাজ্যগুলোতে যান, গিয়ে কি দেখেন? আপনারা তো চিকিৎসার জন্য চেন্নাইতে যান, ভেলোরে যান, তামিলনাড়ুতে যান, দেখবেন প্রচুর খাবার দোকান হোটেল, কারণ চিকিৎসার জন্য একটা বড় অংশের মানুষ এখনো ভারতবর্ষের ওই সব রাজ্যগুলোতে যায়। গিয়ে দেখবেন ওই হোটেলগুলোতে খাবারে যারা হচ্ছে প্লেটটা সার্ভ করছে, খাবারটা আপনাকে দিয়ে যাচ্ছে, আপনি খেয়ে ওঠার পরে ওই একটা কাপড় নিয়ে এসে টেবিলটা মুছছে, তারা দেখবেন বাংলা প্রায় 62 জন বামপন্থী সাংসদ নির্বাচিত হলো। পশ্চিমবঙ্গ থেকে আপনারা নির্বাচিত করলেন 35 জনকে, আমাদের নেতৃত্ব সেই সময় দাঁড়িয়ে নির্বাচিত হয়েছিলেন। আমরা কি দেখলাম? 100 দিনের কাজ। বামপন্থীরা বামপন্থীদের জন্য চালু হয়েছিল। আর আজকে কি? তৃণমূল বিজেপি আমলে 2022 সালের মার্চ মাস থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ হচ্ছে বন্ধ ছিল। আবার আমরা লড়াই করেছি, রাস্তায় লড়াই করেছি, আইনের লড়াই করেছি। আবার হচ্ছে কোর্ট এখন সিদ্ধান্ত দিয়েছে, যে রায় দিয়েছে যে আবার নতুন করে 100 দিনের কাজ হচ্ছে চালু করতে হবে। আর ওই যারা তৃণমূল কংগ্রেসটা করেন, যারা বিজেপিটা করেন, অনেকে এখন এই রায় শোনার পর তাদের বুকটা আবার একটু দুরু করছে, দেখবেন মুখে আবার হাসি এসেছে। কেন? ভাবছি 100 দিনের টাকা হচ্ছে আবার লুট করার সুযোগ পাবো। আমরা ডিআরএফআই বলে যাচ্ছি, এই মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে, বহরমপুরের মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, তোমার যদি ক্ষমতা থাকে তুমি আবার টাকা লুট করে দেখিয়ে দিও। 1 টাকা লুট হলে ডিওয়াইএফআই, পঞ্চায়েত অফিস, ডিএম অফিস, পারলে গিয়ে আমরা নবান্ন অফিসটা পর্যন্ত দখল করবো, ঘিরে রাখবো। 1 টাকাও হচ্ছে আমরা মানুষের, গরিব মানুষের মানতে দেব না। আমি আমার কথা শেষ করব, অন্য বক্তারা আছেন তারা বলবেন। আমি শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই, যারা কিছুদিন আগে আজকে পশ্চিমবঙ্গের বুকে এই মুর্শিদাবাদকে বেছে দিয়েছিল নতুন করে আবার, যারা হচ্ছে এখানে দাঙ্গার আগুনটা জ্বালিয়ে দিয়ে আর সেই আগুনের স্ফুলিঙ্গ পুরো পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে ছড়িয়ে দিয়ে একটা দাঙ্গার পরিবেশ তৈরি করবে,
মুর্শিদাবাদের মানুষ হচ্ছে সেই প্রচেষ্টা, তারা বুক দিয়ে মৃত্যু গ্রহণ করে গুরুদের নাম এখানে ধ্রুব বলেছে, আটকে দিয়েছে। আমরা বলছি যারা দাঙ্গা করতে আসছেন, আমাদের পূর্বসূরীরা বলে গিয়েছেন যে যারা দাঙ্গাবাজ তাদের মাথাটা হচ্ছে আমরা ভেঙে গুড়িয়ে দেব। অনেকে সমালোচনা করেছিলেন এই কথা, তাদেরকে আমরা বলছি যে না, আপনাদের সমালোচনা আমরা গ্রহণ করি না, কারণ দাঙ্গায় মানুষের মৃত্যু হলে, ক্ষতি হলে আপনারা কোনো কথা বলেন না। কিন্তু আমরা আবার বলছি, আজকে সমাবেশ থেকে ডিওয়াইএফআই বলছে, বামপন্থীরা বলছে, এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই হচ্ছে জারি থাকবে। প্রয়োজনে যদি আবার মাথাটা ঘুরিয়ে দিতে হয় তাহলে আমরা হচ্ছে আবার মাথাটা ঘুরিয়ে দেব। আমরা ভয় পাই না, কারণ আমরা সত্যের পথে আছি। ডিওয়াইএফআই এত বছরের ইতিহাস, পশ্চিমবঙ্গের বুকে 50 বছরের বেশি, সেই ইতিহাস সেই কথা বারবার হচ্ছে সাক্ষী রেখে গিয়েছে ডিওয়াইএফআই তার আন্দোলনের মধ্যে দিয়ে। আমি শুধু একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যারা দাঙ্গা করে, যারা হচ্ছে আজকে হিন্দু মুসলমানের মধ্যে দিয়ে ভাগ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সক্রিয় হতে চাইছে, ক্ষমতা দখল করতে চাইছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে সবাইকে হচ্ছে লড়তে হবে। তারা আপনার কাজ নেই। আপনার প্রতিদিন হচ্ছে বৈষম্যের কারণে আপনার আয়টা কমে যাচ্ছে। আগে আপনি একবেলাও মাছ ভাত খেতে পারতেন, এখন আপনার দুবেলা ডাল ভাত হচ্ছে জুটছে না, এমন অবস্থা পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল আর বিজেপি হচ্ছে করেছে। এই লড়াইটা আমরা ডিওয়াইএফআই এবং আমরা বামপন্থীরা পশ্চিমবঙ্গের বুকে হচ্ছে লড়ছি। আজকে যারা রাম আর রহিমের মধ্যে বিভেদ করতে চাইছেন, আমরা শুধু বলতে চাই, যদি মুর্শিদাবাদের কোনো একটা গ্রাম, সেই গ্রামে যদি রাম এবং রহিম দুজনেই থাকে, আর সেই গ্রামে যদি পানীয় জল না থাকে, সেই গ্রামে যদি বিদ্যুৎ না থাকে, সেই গ্রামে যদি আপনার কাজ করে খাওয়ার মতো কোনো সুযোগ না থাকে, তাহলে রাম কি হিন্দু হয়ে যাওয়ার জন্য তার সমস্যাটা একটু কমে যায়, নাকি রহিম মুসলমান হওয়ার জন্য তার সমস্যাটা হচ্ছে একটু বেড়ে যায়? না, ওই ধর্ম দিয়ে সমস্যা বাড়ে না, কমে না। পেটের ক্ষুধার যন্ত্রণার কোনো ধর্ম হয় না, সব ধর্মের মানুষের ক্ষেত্রে এক থাকে। আমাদের লড়াইটা হচ্ছে পেটের ক্ষুধার যন্ত্রণার বিরুদ্ধে। ওই কাজের দাবিতে বিদ্যুৎ আনতে হবে, রাস্তা ঠিক করতে হবে, এই দাবিতে হচ্ছে আমরা লড়াই করছি। আর আমাদের এই লড়াইটা হচ্ছে পশ্চিমবঙ্গকে বাঁচানোর। পশ্চিমবঙ্গ একসময় ভারতবর্ষে সব ভালো কাজে 1 নম্বরে ছিল, আজকে পশ্চিমবঙ্গ পিছতে পিছতে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝেছেন। এই সম্মেলন শুরু হয়েছে ডিওয়াইএফআই এর, এই কিছুক্ষণ আগে এই সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ আগে চলবে 3 দিন ধরে। এখানকার ডিওয়াইএফআই এর কর্মীরা, নেতৃত্বরা লড়াই আন্দোলনের রূপরেখা ঠিক করবে, আর সেই লড়াই আন্দোলনের রূপরেখা ঠিক হবে আমাদের যা সাফল্য আছে তাকে সংহত করে, ভুল থেকে শিক্ষা নিয়ে, আর সব থেকে বেশি আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা এই লড়াই করব। একটা কথা বলতে পারি, রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা কখনো হচ্ছে দাঙ্গাবাজদের হতে পারে না। ডিওয়াইএফআই যতদিন হচ্ছে থাকবে ততদিন হচ্ছে আমরা এর বিরুদ্ধে লড়াই করব। আমি আপনাদের সবাইকে আরেকবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। অসংখ্য অভিনন্দন লালসা। এখন বক্তব্য রাখবেন ডিওয়াইএফআই এর প্রাক্তন রাজ্যের সম্পাদক কমরেড জামিল মোল্লা। কমরেড সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন ডিওয়াইএফআই এর প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম, উপস্থিত আছেন হিমগ্নরাজ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক ডিওয়াইএফআই এর, সর্বভারতীয় সভাপতি কেরালা রাজ্যের এমপি কমরেড এ রহিম এবং কমরেড মীনাক্ষী মুখার্জি রাজ্য সম্পাদক, এবং আপনারা যারা সবাই এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা, সালাম এবং নমস্কার জানিয়ে কয়েকটি কথা আপনাদের সামনে এখানে উপস্থিত করতে চাই। আজ থেকে ডিওয়াইএফআই এর 20তম সম্মেলন শুরু হয়েছে, চলবে 22-23 তারিখ পর্যন্ত। এই ঐতিহাসিক দিনে যে সম্মেলনের সূচনা হয়েছে 21শে জুন, ঐতিহাসিক দিন মানে
বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠার দিন। ফলে এই ঐতিহাসিক দিনে যে ঐতিহাসিক সমাবেশ, যে 20তম সম্মেলন ডিওয়াইএফআই এর, সেই 20তম সম্মেলনের যে আজকের দিনে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা লক্ষ্য করছেন যে এই 20তম সম্মেলনের প্রথম দিনে এইখানে আমাদের সমাবেশ করতে হচ্ছে। কেন সমাবেশ করতে হচ্ছে? এই কারণেই যে আমাদের জেলায় আমরা ভেবেছিলাম যে প্রথম মুর্শিদাবাদ জেলায় ডিওয়াইএফআই এর ইতিহাসে প্রথম সম্মেলন হচ্ছে মুর্শিদাবাদ জেলায় এবং বহরমপুরে। এই সম্মেলনকে সফল করবার জন্য গোটা মুর্শিদাবাদ জেলার সব অংশের মানুষ সাহায্য সহযোগিতা করেছেন, কিন্তু একটা অংশের যারা প্রশাসনের লোক, যারা আমাদেরকে এফইউসি ময়দানে সমাবেশ হওয়ার কথা ছিল, তারা দেয়নি। তার কারণ ওরা ডিওয়াইএফআই কে ভয় পেয়েছে। ভয় পেয়েছে কেন? ভয় পেয়েছে এই কারণে এরা কাজের দাবিতে লড়াই করে, এরা অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করে। এরা যখন নারী নির্যাতন হয়, যখন হচ্ছে আর্জি করে অভয়াকাণ্ড ঘটায়, তখন প্রথম মীনাক্ষী আর ধ্রুবরা ছুটে যায়, নালে লাশকে গায়েব করে দিত। সেই জন্য ওরা ভয় পায়। প্রশাসন এই কারণে মার দেয়নি। প্রশাসন মার দেয়নি এই কারণেই তারা জানে যে এই মার দিলে পরে সমাবেশে বাধা কেন, কিসের ভয়? ওরা ভয় পায় যদি সাধারণ মানুষের দাবি দেওয়ার কথাগুলি মানুষের সামনে আসে, প্রকাশ্যে আসে, সেই জন্য ওরা ভয় পায়। ওরা 100 দিনের কাজের দাবিতে ক্ষেত মজুর লড়াই করে, রাস্তায় যাতে লড়াই না হয় তার জন্য ভয় করে। ওরা শ্রমিকের মজুরির দাবি নিয়ে, বিড়ি শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবিতে রাস্তায় যাতে না থাকে তার জন্য ওরা ভয় পায়। ওরা বেকার যুবদের কাজের দাবিতে লড়াই করে যারা, তাদের জন্য ওরা ভয় পায়। ওরা ভয় পায় এই কারণে কৃষকের ফসলের ন্যায্য দাম আদায়ের দাবিতে যারা রাস্তায় থাকে তাদের জন্য ওরা ভয় পায়। ওরা ভয় পায় যারা শিক্ষার দাবিতে ছাত্ররা আন্দোলন করে, রাস্তায় নামে সবার জন্য শিক্ষা এবং কাজের দাবিতে লড়াই, সেই জন্য ওরা ভয় পায়। ওরা ভয় পায় এই কারণে, ওরা ভয় পায় সেই কারণে যে রাস্তায় যদি নামে, মানুষ যদি রাস্তায় সোচ্চারে কথা বলে, তাহলে ওদের দুর্নীতি, ওদের যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির কথা মানুষ জেনে যাবে, আর সেইটা ওরা সহ্য করতে পারে না। সেই জন্য ওরা ভয় পায় এবং ওরা গণতান্ত্রিক অধিকার দিতে চায় না। যারা ক্ষমতায় আসবার সময় বলেছিল দলতন্ত্র নয় গণতন্ত্র চাই, আর এই দাবি নিয়ে যখন লড়াই হচ্ছে বেকারের কাজের দাবিতে, তখন 26,000 শিক্ষকের চাকরি চলে যায়। অপদার্থ একটা সরকার যখন সিঙ্গুরে 90% বেশি কাজ হয়ে যাওয়ার পরে যে শিল্পটাকে গুড়িয়ে দেয়, বেকার ছেলে মেয়েদের কাজের স্বপ্নকে চুরমার করে দেয়। ওরা যখন এই জেলার পরিযায়ী শ্রমিক, সেই শ্রমিকরা যখন আসতে পারে না, ডিওয়াইএফআই, বামপন্থী বিভিন্ন গণসংগঠন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য লড়াই করে, তার জন্য ওরা ভয় পায়। এই ভয়ের বিরুদ্ধে লড়াই গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই। এই জন্য ওরা নির্বাচন করে না। কলেজের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, এই জন্য সমবায় নির্বাচন বন্ধ। আর যখনই নির্বাচন করেছে, এই যে সমবায় নির্বাচন দৌলতাবাদের মহারাজপুরে তৃণমূলের গুন্ডা বাহিনী তারা গিয়ে আক্রমণ করবার চেষ্টা হয়েছে। বহরমপুর ব্লকের সভাপতি সমস্ত গুন্ডা লেলিয়ে দিয়ে তারা গেছে, কিন্তু পারেনি। বাম গণতান্ত্রিক শক্তি একসাথে হয়ে লড়াই করেছে। 43টা আসনের মধ্যে 39টা জিতিয়ে দেখিয়ে দিয়েছে যে মানুষ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে ওরা টিকবে না। এই লড়াই ওদের ভয়। আর সেই কারণে যাতে মানুষ ঐক্যবদ্ধ হতে না পারে, সেই জন্যই তো সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করো, সেই জন্যই মেরুকরণের রাজনীতি, সেই জন্যই বিভেদের রাজনীতি,
সেই জন্যই জঙ্গিপুর, শামশেরগঞ্জের কিংবা বেলডাঙ্গার দাঙ্গা। আর সেই জন্য মানুষ যাতে লড়াই করতে না পারে, ওই জন্য হিন্দু আর মুসলমানের মধ্যে ভাগ করে দাও, হিন্দু আর মুসলিম, হিন্দু আর মুসলিম, এইটা হচ্ছে ওদের রাজনীতি। এই জেলা পরিযায়ী শ্রমিকের জেলা হিসাবে শুধু চিহ্নিত নয়, এই জেলা পরিযায়ী শ্রমিকের জেলা হিসাবে শুধু চিহ্নিত নয়, এবারে নিট পরীক্ষায় মুর্শিদাবাদ জেলার হাইয়েস্ট 253 জন ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে, কিন্তু তৃণমূল দেখে দিতে চায় এটা পরিযায়ী শ্রমিকদের জেলা। আর সেই পরিযায়ী শ্রমিকরা নাকি দাঙ্গা বাঁধায়, এইটা বলার সাথে সাথে শুভেন্দু অধিকারী লুফে নেয় যে পরিযায়ী শ্রমিকদের দেখে নেব। আজকে এই মুর্শিদাবাদ জেলায় অশান্ত করছে কারা? মুর্শিদাবাদ জেলা দাঙ্গার ইতিহাসে সামনের সারিতে নয়, বরঞ্চ সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা হিসাবে চিহ্নিত। সেই জন্য ওরা যাতে আন্দোলন না করতে পারে, এখানে বামপন্থী এবং গণতান্ত্রিক শক্তি, তাদের ভালো শক্তি আছে। ওই জন্য গত লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সেলিমকে এবং বহরমপুর কেন্দ্রে অধীর চৌধুরীকে হারাতে হবে, এটাই হচ্ছে ওদের উদ্দেশ্য ছিল, এইটাই। আর সেই জন্যই ভরতপুরের বিধায়ক নাম নিতে লজ্জা হয়, বলে আমরা 70% মুসলমান, হিন্দুদেরকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। আর আরেকজন বেলডাঙ্গায় বসে আছেন এক মহারাজ, সে হচ্ছে যে হিন্দু মৌলবাদী শক্তিকে উস্কে দেয়। এই কথা যা বলেছিল, অন্য কোন রাজনৈতিক দলের নেতার যদি কথা বলে, ফেসবুকে একটা লেখে, তাহলে তাদের কাছে পুলিশ ছুটে যায়। আর নির্লজ্জ পুলিশ প্রশাসন হুমায়ুনকে গ্রেফতার করতে পারে না, এটাই হচ্ছে ফারাক। তাই আজকে মুর্শিদাবাদ জেলায় যারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চায়, আমরা লড়াই করেছি, আমরা দেখেছি এখানে হরগোবিন্দ দাস, চন্দন দাস, বামপন্থী কর্মী, তারা শহীদের মৃত্যুবরণ করেছে। কিন্তু তৃণমূল আর বিজেপি ওরা যে দাঙ্গা লাগিয়েছে, এটা পরিষ্কার হয়ে গেছে। শাসক দলের নেতারা এই দাঙ্গার জন্য চেষ্টা করেছে, ওয়াকফ নিয়ে আন্দোলন করেছে। আর ওয়াকফ নিয়ে আন্দোলন করতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাধা দেওয়ার জন্য বলেছে যে এখানে কোনো ওয়াকফ নিয়ে আন্দোলন হবে না। আর বিজেপি যে সর্বনাশা ওয়াকফ বিল নিয়ে এসছে, সংশোধনী বিল, তার বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না। তাহলে 100 দিনের টাকা বন্ধ হলে কেন মমতা ব্যানার্জি তৃণমূল আন্দোলন করে এই বাংলায়? কেন আন্দোলন করে? ওটা তো দিল্লির সরকার করছে। আসলে টাকা ওখানে রোজগার করা যাবে, সেই জন্যই আন্দোলন করে। 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছিল, সেই জন্য ওরা আন্দোলন করবে। দিল্লির সরকার করেছে, তাহলে কেন রাজ্য হবে? তাহলে ওয়াকফ নিয়ে আন্দোলন করা যাবে না। আজকে ওবিসি, আমাদের মুর্শিদাবাদ কেন্দ্রের সাংসদ, এই ওবিসি সংক্রান্ত যারা সামাজিক থেকে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া, সেই অংশের মানুষকে কিভাবে রঙ্গনাথ মিশ্র কমিশনের মধ্যে দিয়ে যেভাবে তাদেরকে সামনের সারিতে নিয়ে আসা হয়েছিল, যে তারা যাতে শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে কিছুটা সুযোগ পায়। আমাদের সাংসদ ছিলেন মুর্শিদাবাদ কেন্দ্রের, এই ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে ইতিহাসে নাম লেখা থাকবে, যার নামটা স্বর্ণাক করে, তিনি হচ্ছেন সৈয়দ মাসুদ আল হোসেন। অনেক খেটে খুঁটে কমিশন তৈরি করে তিনি ওবিসিদের জন্য সংরক্ষণ করেছিলেন, ব্যবস্থা করেছিলেন সংরক্ষণের। সামাজিক আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া সেই অংশকে সামনের সারিতে তুলে এনে এইটা করেছিলেন বলেই 17% চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা হয়েছিল। ক্যাটাগরি এ অধিক অনগ্রসর আর ক্যাটাগরি বি মানে অনগ্রসর, এইটাকে যুক্ত করে 10% এবং 7% চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর মুড়ি মুড়কির মতো কমিশন না করে ভোটের জন্য সবাইকে ওবিসি সার্টিফিকেট দিয়ে দিল। দেখলেন না, তৃণমূলের নেতারা সব ভোটে দাঁড়িয়েছে, ওবিসি নয়, বাতিল হচ্ছে কোর্টে গিয়ে জাল সার্টিফিকেট দিয়ে।
ওরা ওবিসি সার্টিফিকেট করে, এসসি সার্টিফিকেট করে তারা ভোটে দাঁড়িয়েছে, আজকে বাতিল হচ্ছে। ফলে এই অবস্থার মধ্যে দিয়ে যারা বলেছিল সংখ্যালঘুদের এত উন্নয়ন করে দেবে, সংখ্যালঘুদের উন্নয়ন তো দূরের কথা, এই মুর্শিদাবাদ জেলায় সংখ্যালঘুদের সর্বনাশ করেছে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির সরকার। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আর ওয়াকফ বিলের বিরুদ্ধে যখন ভোট হলো, এই তৃণমূলের 4 জন ভোট দেয়নি। প্রশ্ন করুন তাদেরকে, প্রশ্ন করুন তাদেরকে, কেন তাদের 4 জন সাংসদ ওয়াকফ সংশোধনীর বিরুদ্ধে ভোট দেয়নি? প্রশ্ন করুন তাদেরকে, ওয়াকফের সম্পত্তি তৃণমূলের নেতারা কেন দখল করে বসে আছে? প্রশ্ন করুন তৃণমূলকে। 6% সংখ্যালঘু মানুষ বাস করে তামিলনাড়ু রাজ্যে, আর সেই রাজ্যের সরকার সিদ্ধান্ত করে দিল্লিতে সুপ্রিম কোর্টে, যেখানে হচ্ছে রাজ্য সরকার সিদ্ধান্ত করে সেখানে সুপ্রিম কোর্টে কেস করে, আর আমাদের রাজ্যের 27% মুসলিম বাস করে। মমতা ব্যানার্জির সরকারের ক্ষমতা হয়নি যে সর্বদলীয় সিদ্ধান্ত গ্রহণ করে। সর্বদলীয় কি? তৃণমূল আর বিজেপি একটাই তো দল, তাদের ক্ষমতা হয়নি যে তারা সিদ্ধান্ত করে সুপ্রিম কোর্টের কেসে যাবে। বাপের বেটা আমাদের পার্টির পলিটব্যুরো সদস্য, রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম সুপ্রিম কোর্টে কেস করেছে। এটার নামই হচ্ছে বামপন্থী, এটাই হচ্ছে সিপিআইএম। আর তৃণমূল ওরা বলছে ওয়াকফ নিয়ে আন্দোলন করা যাবে না। ওরা খোলা জলে মাছ ধরতে চাইছে, আর এলোমেলো করে লুটে পুটে খায়, আর তার জন্য বিভাজন করতে চাই, হিন্দু আর মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চাই। এই বিভেদের রাজনীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করতে চাই। আজকে গোটা ভারতবর্ষ জুড়ে, গোটা দেশ জুড়ে কোন হিন্দু মানুষ, যারা ধর্মপ্রাণ মানুষ, তারা একবারের জন্য বলে না যে আমরা মন্দিরে পুজো করতে পারছি না, তার জন্য আমাদের একটা মন্দির বানিয়ে দাও। কোন ধর্মপ্রাণ মুসলিম বলেন না যে আমরা নামাজ পড়তে পারছি না, তার জন্য একটা মসজিদ বানিয়ে দাও। কিন্তু কেউ কম নয়। দিল্লিতে মোদি রাম মন্দির তৈরি করছে, তো দিদিমণি বলছেন হাম কিসি সে কম নেই। উনি যদি রাম মন্দির তৈরি করতে পারেন, তাহলে আমি দীঘায় জগন্নাথের মন্দির তৈরি করব। আমাদের 250 কোটি টাকা খরচে আপনারা আমার টাকা, সেই টাকা কে অধিকার দিয়েছে একটা ধর্মের মন্দির তৈরি করতে? তাহলে হিন্দুরা চাইছে না মন্দির হোক, মুসলিমরা চাইছে না মসজিদ হোক, কিন্তু হিন্দু মুসলিম সবাই চাইছে যে আমাদের ছেলে মেয়েদের কাজের জন্য একটা কারখানা হোক। কিন্তু দিদিও বানায় না, মোদিও বানায় না, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আর গোটা মুর্শিদাবাদ জেলায় ভাঙল কবলিত ধুলিয়ানের, শামশেরগঞ্জের, ফরাক্কায় যে লড়াই, যে ওখানে ব্যারেজের, যেখানে শিল্পের দাবিতে লড়াই চলছে, আমাদের গোটা মুর্শিদাবাদ জেলা বর্ডার এলাকা, সেই বর্ডার এলাকার তার জন্য চাষিদের সমস্যা। আমাদের গোটা মুর্শিদাবাদ জেলায় রাঢ় আর বাগড়ি, এখানে হচ্ছে কৃষকের ফসলের দামের সমস্যা, পাটের দাম নাই। এই সমস্যার নিরূপণ করবার জন্য রাস্তায় থাকতে হবে, লড়াই করতে হবে, সবাই ঐক্যবদ্ধ হবে, লড়াই করতে হবে সাম্প্রদায়িকতার বিভেদের রাজনীতির বিরুদ্ধে লড়াই। আপনারা আমরা সবাই সামনের সারিতে থেকে আমরা এগিয়ে যাব। এই কটি কথা বলে সবাইকে একবার অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। অসংখ্য অভিনন্দন জানাচ্ছিলাম। এখন বক্তব্য রাখবেন ডিওয়াইএফআই রাজ্যের সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি। সাথী সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম, আমাদের এ রাজ্যের প্রাক্তন সম্পাদক কমরেড জামিল মোল্লা, আর বর্তমানে আমরা যারা দেশ ও রাজ্য জুড়ে এবং এই জেলাতেও আমরা যারা যুব আন্দোলন পরিচালনা করছি, তারা আমাদের দেশের সাধারণ সম্পাদক কমরেড হিমগ্রনাথ ভট্টাচার্য প্রেসিডেন্ট এ রহিমের কথা শুনেছেন। পিছনের সারিতে বসে আছেন
আসাম থেকে, ত্রিপুরা থেকে, উড়িষ্যা থেকে আসা আমাদের ডিওয়াইএফআই এর রাজ্য নেতারা, আর এখানে যে সমস্ত কমরেডরা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের গার্জিয়ানরা, আমাদের সহযোদ্ধারা, ছাত্র যুব আন্দোলনের প্রাক্তনীরা, আর খেটে খাওয়া মানুষরা যারা লুটে খাওয়াদের ঘুম হারাম করে দিতে চাইছে, তাদেরকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আদাব সালাম প্রণাম জানাতে চাইছি। তাহলে সামনেটা শুধু এই সামনেটা নয়, সামনেটা এই দিকও আপনাদেরকেও আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে লাল সালাম জানাচ্ছি। ওরা আমাদেরকে মাঠের পারমিশন দিল না, नहीं दिया ना, नहीं दिया तो अभी हम लोगों का ये चैलेंज है, पूरा पश्चिम बंगाल को हम लोग अपना मैदान बनाएंगे, रोक सको तो रोक लो। मुर्शिदाबाद के आला परिजाई श्रमिकेर জেলা, আর এখানে প্রতিদিন দাঙ্গা হয়, শুধুমাত্র মুর্শিদাবাদে নয়, গোটা পশ্চিমবঙ্গকে বদনাম করে রেখেছে। যে দাঙ্গার ছেলেপুলেরা এই রাজ্যে কাজ পায় না, বাইরে রাজ্যে চলে যেতে হয়, বদনাম করে রেখেছে আমাদেরকে। যে আমাদের রাজ্যের সাধারণ মানুষরা নাকি হিন্দু মুসলমানের মারামারি করে। আজ আমাদের সমাবেশ, আজ আমাদের এই লড়াকু মানুষদের সমাবেশ, আজ আমাদের এই খেটে খাওয়া মেহনতি মানুষের সমাবেশ, আর তার মেজাজ প্রমাণ করছে দাঙ্গা শেষ কথা বলে না, ধর্ম শেষ কথা বলে না, শ্মশান কবরস্থান শেষ কথা বলে না, পেটের খিদে আর হাতের কাজ শেষ কথা বলে। আজ তারই জবাব দিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। গোটা রাজ্যে ডিওয়াইএফআই শুধুমাত্র কলকাতার অফিসে বসে নেই। 100টা বছর আগে, 100টা বছর আগে ভগৎ সিংরা যখন এই দেশকে স্বাধীন করার জন্য হাসতে হাসতে ফাঁসির কাঠে ঝুলে যাচ্ছেন, তখন তারা বলছেন যে দেশটা স্বাধীন হয়ে যাবার পর কি হবে, ব্রিটিশদেরকে তো তাড়িয়ে ছাড়বো, কিন্তু তারপর কি? একদম শেষ গায়ের চাষিটার পুরো লোকটার পায়ের নিচে জমি হবে তো? গায়ের একদম পিছনের সারিতে থাকা বেকার ছেলেমেয়েটার হাতে কাজ হবে তো? আমরা সবাই নিজের দাবিতে কথা বলতে পারবো তো? সেই সংগঠনের ভিতের ইটটা রেখেছিল ভগৎ সিংরা 100 বছর আগে নওজওয়ান ভারত সভা তৈরি করেছিলেন। আজকে আমরা তারই শতবর্ষ মঞ্চে ফিরে শপথ নিচ্ছি, এই রাজ্যের একদম শেষ গায়ের লোকটার পায়ের নিচের জমি ফিরে শক্ত করবো আমরা। আর এই পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের হাতে কাজের জন্য যে অধিকারটা দেওয়া দরকার, তার জন্য যত দূর যেতে হয় যাবে। শুধুমাত্র কলকাতার অফিসে যুব সংগঠনের নেতা নেই, ঝাড়গ্রামে শালকুশোরনের শরীরটাকে যখন পোকায় খাচ্ছিল, মাওবাদীরা খুন করে দিয়েছে, যখন আমাদের কমরেডদেরকে বছরের পর বছর জেলে রেখেছে, তারা সেখান থেকে বেরিয়ে এসেও এখন ঝান্ডাটা কাঁধে নিয়ে মাটি কামড়ে লড়াই করছে। চান দিয়ে দেখে আসুন, ওই দার্জিলিংয়ের পাহাড় থেকে একদম শিলিগুড়ি শহর পর্যন্ত আছে ডিওয়াইএফআই। কলকাতার বুকে দাঁড়িয়ে প্রত্যেকটা দিন সাধারণ মানুষের খেটে খাওয়া মেহনতি মানুষের কাজের দাবিতে লড়াই করছে ডিওয়াইএফআই। ডিওয়াইএফআই কে দেখতে গেলে হাওড়া স্টেশনের বাইরে চলে যেতে হবে, পিঠে কাঁধে ব্যাগ আছে, কিন্তু কাজের দাবিতে লড়ছে ডিওয়াইএফআই। ডিওয়াইএফআই কে দেখতে গেলে জয়নগর, কুলতলি, গোসাবা, বাসন্তীতে চলে যেতে হবে। ডিওয়াইএফআই কে দেখতে গেলে সন্দেশখালীতে চলে যেতে হবে। ডিওয়াইএফআই কে দেখতে গেলে হাওড়া, হুগলি, বীরভূম, বর্ধমান, এই গোটা রাজ্যের 22খানা জেলার প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা গাঁয়ে, প্রত্যেকটা শহরে চলে যেতে হবে। আর সেখান থেকে মাথা তুলে তারা নিজেদের অধিকার, নিজেদের স্লোগানে কথা বলছে যে চাই আমাদের স্থায়ী কাজ, চাই স্থায়ী কাজ, পার্মানেন্ট কাজ চাই, যে কাজের আজ আছে, যে কাজের কাল আছে, যে কাজের আজ আছে, যে কাজের ভবিষ্যৎ আছে, যে কাজের বেতন আছে, যে কাজের সামাজিক
সুরক্ষা আছে, যে কাজের ভবিষ্যৎ আছে, কতর তো নিংড়ে নিচ্ছ, কতর তো নিংড়ে নিচ্ছ। 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা কাজ করাচ্ছ, সংসার চালানোর জন্য পয়সা দিচ্ছ, পাচ্ছ না তো, দিচ্ছ না তো, তাহলে শুধু চিন্তা করে বেকারদের শরীরটাকে পিষে, মগজটাকে পিষে যতটুকু রস বের করার বের করে নিচ্ছ। अरे पश्चिम बंगाल में था लाल झंडे का सरकार, किसी माई का लाल का हिम्मत नहीं था कि हम लोगों को 8 घंटा बेसी काज करिए दी। अरे गोटा भारतवर्षे বামপন্থীরা দুর্বল হলে আজকে 8 ঘন্টার কাজকে 12 ঘন্টা 16 ঘন্টায় নিয়ে যাচ্ছে। আজ বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠার দিন। কি ছিল বামফ্রন্ট সরকার? বলেছেন আমাদের যারা আমার আগে বলেছেন, বললেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম শিল্প বুক ভরে নিয়ে যাব প্রত্যেকটা বুথে, এই পশ্চিমবঙ্গের 22টা রাজ্যের 80,000-এর বেশি বুথে সেই কথাকে প্রতিষ্ঠিত করার জন্য জান কবুল লড়াই করব। মহিদুল্লাহ শিখিয়ে গেছে বুক পেতে মার খেতে হয়, পিঠ লাগিয়ে পালাতে নেই। সেই সংগঠনের আমাদের কর্মীরা উপস্থিত হয়েছে, আমরা তারই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করছি। কি ছিল বামফ্রন্টের সরকার? কি চেয়েছিল? এই 21শে জুন প্রতিষ্ঠা দিবসে আমরা কি মনে করাতে চাইছি? ওগো বড় লোকের ঘরে চা খেতে যেত গরিব লোকরা, কাপটাকে জল গুলিয়ে আনাচে তুলে রাখতো, পায়ের চটিটা ঘরের বাইরে খুলে রাখতো, বসার জন্য চেয়ার মোড়া দিত না। বামফ্রন্ট সরকার সেই লোকটাকে বললো এবারে পঞ্চায়েতের ভোটে তুমি দাঁড়াবে, হবে তুমি প্রধান। যে বাবুর বাড়িতে চায়ের কাপটা খেয়ে কাপটাকে জল বুলিয়ে ধুয়ে আড়াচে তুলে দিতে, সেই লোকটাই এবারে ক্যারেক্টার সার্টিফিকেট দেবে। আর ওদেরকে এসে আমাদের দরজায় এসে দাঁড়াতে হবে না। এটা কারো প্রতি প্রতিশোধ নয়, এই তো সরকার का একমাত্র উদ্দেশ্য সামাজিক বিপ্লব ঘটাতে হবে, সবাইকে সমাজের জায়গায় নিয়ে যেতে হবে, সমাজতন্ত্রের দিকে নিয়ে যেতে হবে। তার জন্যই তো কারা উন্নয়ন করবে এই পশ্চিমবঙ্গের মাটি, কারা উন্নয়ন করবে পশ্চিমবঙ্গ রাজ্যটা, তারাই উন্নয়ন করবে। যে ছেলেটা, যে মেয়েটা নিজের কোতর খাটাচ্ছে, যে মেধা খাটাচ্ছে, কেন তার 18 বছর বয়সে ভোটাধিকার থাকবে না? করেছিল তো বামপন্থীরা। কি করেছিল বামপন্থীরা? বড় লোকদের কুত্তা बिल्लियों के नाम पर जो जमीन था उसका हलक में हाथ डालकर वो जमीन छीनकर गरीबों के बीच में बांट दिया था। वही था महाराज का सरकार, वही था हम लोगों का राजनीति। কি ছিল আমাদের রাজনীতি? আমাদের রাজনীতি ছিল আমার গাঁয়ের কি উন্নতি হবে, আমার শহরের আমার ওয়ার্ডের কি উন্নতি হবে, কোন বিডিওর বাবু এসে ঠিক করবে না, ঠিক করব আমরা গায়ে বসে। তার জন্য অধিকার দিয়েছিল ভাই महाराज का सरकार। और आज 24 साल में যাদের মাথাটাকে নিচে নামিয়ে দিয়েছিল গরিব মেহনতি মানুষ, আজকে তারা মাথার ফোনা তুলে দাঁড়িয়েছে। 14টা বছরে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যাদের লেজগুলো গুটিয়ে গেছিল তারা আবার লেজগুলোকে বার করেছে। विगत 14টা বছরে हम लोग इस समावेश के मन से यही शपथ लेते हैं, ওদের ওই যে বের করা লেজটা ফিরে যদি ওদের পিছনে ঢোকাতে হয় তাহলে আমাদেরকে এক কাটটা থাকতে হবে। এদেরকে মাথা তুলতে দেওয়া যাবে না। এরা মাথা তুলে নেওয়া মানে আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েরা বাইরে রাজ্যে পড়ে থাকবে। এদের মাথা তোলা মানে আমাদের সরকারি স্কুল কলেজগুলোতে মাস্টারমশাই দিদিমণিদের চাকরি হবে না। এদের মাথা তোলা মানে আমাদের গোটা রাজ্যে আর কলকারখানার চিমনি থেকে ধোঁয়া বেরোবে না। বামপন্থী রাজনীতি ছিল, সমাজকে বাদ দিয়ে রাজনীতি নয়, রাজনীতিকে বাদ দিয়ে সমাজ নয়, না নয়। তাই সমাজটাকে যদি বদলাতে হয় তাহলে আমাদের কি রাজনীতিটাকে বদলাতে হবে। কোন রাজনীতিটা? যে রাজনীতিটা লুটে খাওয়াদের উপরে খেটে খাওয়াদের জুলুমবাজিকে অব্যাহত রাখার জন্য, খেটে খাওয়াদের উপরে লুটে খাওয়াদের অত্যাচারকে কায়েম রাখার জন্য, লুটে খাওয়াদেরকে সাহায্য করে আমাদেরকে এই রাজনীতিটা বদলানোর জন্য আমরা লড়াই করছি। আর ইসি কো সমাজবাদ বলতে हैं, এই সমাজতন্ত্রের লক্ষ্যে আমরা চলেছি। তাই গোটা দেশে বিভাজনের রাজনীতি আর পশ্চিমবঙ্গে গুন্ডারাজের রাজনীতি চলছে না। পশ্চিমবঙ্গে গুন্ডারাজের রাজনীতি
বুকে হাত দিয়ে বলুন তো, সরকার না চাইলে সাবেক কালোবাজারি সম্ভব? সম্ভব? সরকার না চাইলে রেশনের চাল জ্যোতিপ্রিয় বাপচোদ্দ পুরুষরা চুরি করে নেবে? সরকার যদি না চাইতো তাহলে কালো ভাইপের এত দাম যে কয়লা বাজার করে নেবে? সরকার না চাইলে বিএলআরওকে পকেটে ভরে আমাদের জমি অন্য কারো নামে কেউ ट्रांसफर করে দিতে পারে? पारे ना तो हम लोग जब इस बात पर बात करते हैं, रास्ते पर उतरते हैं, যখন আমরা এই দাবিগুলোকে করছি 100 দিনের কাজ দাও, চাকরি দাও, স্বচ্ছতার সাথে নিয়োগ করো, বেকার ছেলে মেয়েগুলোকে একটা মাথা উঁচু করে খাটার জায়গা দাও, যখন আমরা বলছি আরো কারখানা বানাও, আমরা যখন বলছি চা বাগান থেকে শুরু করে বন্ধ জুট মিলের কারখানাগুলো পর্যন্ত খুলে দাও, আমরা কাজ করি, খাটি, গতর খাটাই, দেশটাকে গড়ি, তখন এরা আমাদের সাথে টেবিলে কথা বলতে চাইছে না। এদের কাছে আমাদের কথার কোনো যুক্তিপূর্ণ উত্তর নেই। এরা আমাদের ডেপুটেশনটা পর্যন্ত নিতে চাইছে না। ভুলে গেছেন এই রাস্তাগুলো? ভুলে গেছেন? এই বহরমপুরের মাটিতে ডিএম অফিসে যতবার ডেপুটেশন নিতে এসেছে এরা আটকে দিয়ে পিটিয়ে দিয়ে জেল ভরে দেয়নি আমাদেরকে? দেয়নি? তাহলে এরা আমাদের ডেপুটেশনটা পর্যন্ত নিতে চায়নি। আর আমরা যখন তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি তখন এরা আমাদের বিরুদ্ধে গুন্ডা লেলিয়ে দিয়েছে। গুন্ডা, দু ধরনের গুন্ডা আছে গো। একটা তৃণমূলের চুরির পয়সায় বাগানো আমাদের এলাকার গ্রামের ছেলে মেয়েগুলোকে এরা গুন্ডাকে পরিণত করেছে, এরা আমাদেরকে পেটায়। আর এক অংশের গুন্ডা আছে পুলিশ না ওদেরকে খাঁকি গর্ভবতী করে নিয়ে আর আমাদেরকে পেটাচ্ছে। এই দুই গুন্ডার বিরুদ্ধে আমাদের লড়াই, এই দুই গুন্ডাদের অত্যাচারের বিরুদ্ধে, গুন্ডা রাজের বিরুদ্ধে আমাদের লড়াই। এটা গুন্ডারাজ নয়। আজি করে ধর্ষিতা হয়ে খুন হয়ে যাওয়া মেয়েটার শরীরটাকে যে কাউন্সিলরটা পার্টিরা সরকারের নির্দেশ মতো যার উপরে বলতে ছিল যে শরীরটাকে পুড়িয়ে দাও, শ্মশানে নিয়ে গিয়ে আসে, সেই কাজটা নিজের গায়ের জোর আর সরকারের জোরকে খাটিয়ে যখন তার শ্মশানে শেষকৃত্যটা করে দিল, সেই কাউন্সিলরকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার ওই কাউন্সিলরটাকে ওই মেয়েটার শরীরটা পুড়িয়ে দেওয়ার জন্য তাকে পুরস্কৃত করলো, তাকে চেয়ারম্যান করে দিল। জায়গা পেল না আইন, মা বাপের চোখের জলের কোনো দাম পেল না। গোটা রাজ্যের মায়েরা রাত জাগলো, রাস্তায় নামলো, বার্তা দিল না সরকারটা। বলল সরকারের নির্দেশ মেনে যাও, অন্যায় করে যাও, ধর্ষিতা হয়ে খুন হয়ে যাওয়া ডেড বডিটা পুড়িয়ে দাও, তুমি পুরস্কার পাবে। সরকারের থাকে সাথে থাকো আর পুরস্কার নিয়ে যাও। নেই হ্যাঁ ये गुंडाराज, नहीं है, नहीं है ये गुंडाराज। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারের বদান্যতায় আমাদের এই মঞ্চে থাকা অনেকগুলো কর্মী সমর্থকদের সঙ্গে আমারও কিছুদিন জেলে থাকার অভিজ্ঞতা হয়েছে। পাপ করেছিলাম আমরা, কি আনিসের খুনের বিচার চাইতে গেছিলাম। এই পাপ তো গিয়েছিলাম জেলে, দেখেছি মেয়েদের জেলে শুধু মেয়েরা থাকে, যে বেঁধে যায় বেড়ে যায় সেও মেয়ে, যে ডাক্তার দেখতে আসে সেও মেয়ে, যে বাইরে নিরাপত্তা রক্ষী বসে থাকে সেও মেয়ে, যে ভেতরে কাজ করে পায়খানা বাথরুম ওসব পরিষ্কার হয় না, নামে টাকা অ্যালটমেন্ট হয়, টাকাগুলো খেয়ে নেয়, ওসব হয় না। সেই জেলে যেখানে পুরুষদের ছায়া মারানো অব্দি যায় না, সেখানে 192টা মেয়ে পোয়াতি হয়ে গেল। গুন্ডারাজ নয়, নয় গুন্ডারাজ। জেলের জল খেয়ে পোয়াতি হয়ে গেল জেলের মেয়েগুলো। ওই অসহায় মেয়েগুলোর উপরে সব নির্যাতন করছে সরকারি গুন্ডারা, লোক ঢুকিয়ে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে। কোন পুলিশ রুলে আছে এরা গাড়ি দাঁড় করিয়ে পয়সা আদায় করবে? বলুন কোন আছে? টোটো চালক, অটো চালক, রিক্সা চালক, পিকআপ ভ্যান, গাড়ি, বাস, বাইক চালক কাউকে বাদ দিচ্ছে না। আর সিভিক গুলো তো মনে করছে আমি আইএস আইপিএস এর বেটা, আমাকে আর কে বলবে?
পাচ্ছে, গায়ে গতর একটু বেড়ে যাবে। মালিক ছাগলকে যতই কাঁঠাল পাতা খাওয়া, একটু চিকন চাকন হলে কখনো আনিসে বলি পাঠা করে দেবে, তো বাজি করে বলি পাঠা করে দেবে। খুব সাবধান, কাজের দাবিতে যদি লড়তে হয় তাহলে ডিওয়াইএফআই দাঁড়িয়েছে স্থায়ী কাজ, নিশ্চিত ভবিষ্যৎ আর কাজের নিরাপত্তা আর সুরক্ষার জন্য আমাদেরকে এই গুন্ডারাজ খতম করতে হবে। এই গুন্ডারাজ পশ্চিমবঙ্গে চলতে পারে না। রেশনের অফিস, বিএলওর অফিস, এই সব জায়গায় গুন্ডারাজ চলছে। আমরা কি চাইছি? আমরা চাইছি সরকারি শিক্ষা ব্যবস্থাটা মাথা তুলে দাঁড়াক, যাতে বেসরকারি স্কুলের লুট থেকে গরিব বাড়ির মা বাপগুলো বেঁচে যায়। আমরা কি চাইছি? আমরা চাইছি সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটা বাঁচুক, মাথা তুলে দাঁড়াক। আমাদের সরকারি হসপিটাল, আমাদের সরকারি হেলথ সেন্টারগুলো দাঁড়াক, যাতে বড় লোকদের ডাকাত নার্সিং হোমগুলো স্বাস্থ্য সাথী কার্ডের নামে আমাদেরই টাকা আমাদের থেকে চুষে যাতে না নিয়ে নেয়। কি চাইছি আমরা? আমরা চাইছি পিসি ভাইপোর ছবি টাঙিয়ে আমাদের ট্যাক্সের টাকা কোটি কোটি সর্বনাশ করতে দেব না। ওই টাকাতে কারখানা হবে। কি চাইছি আমরা? আমরা চাইছি মেলা খেলা দান দক্ষিণার মাধ্যমে এই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের রক্ত ঘামের টাকা নষ্ট করতে দেব না। যদি না দিতে হয় তাহলে পশ্চিমবঙ্গে গুন্ডারাজকে খতম করতে হবে। কাল থেকে টেস্ট ম্যাচ শুরু হয়েছে, গেছে ভারত খেলতে ইংরেজদের ওদের ওই দেশে, আর ওদের মাঠটা আমাদের দেশের খেলোয়াড়দেরকে বেকায়দায় ফেলানোর জন্য সুইম করার পিচটা সেখানে দিয়েছে। আর প্রথম দিনই ম্যাচে নেমে যশস্বী জয়সওয়াল আর শুভমান গিল সেঞ্চুরি করে দেখিয়ে দিল পিচ যেমনই হোক খেলতে চাইলে রান তোলা যায়। কি খেলতে পারবো তো? মাঠে দাঁড়িয়ে বুথে দাঁড়িয়ে দাঙ্গাকে রুখে দেবো তো? মুর্শিদাবাদে আরে যে পুলিশ লোককে দেখলে টেবিলের তলায় ঢুকে যায় সে কি দাঙ্গা হাঁটাবে? তাই তো আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের নামে আমাদের মঞ্চে আমাদের নগরের নামকরণ করেছি। বামপন্থীরা দায়িত্ব নিচ্ছে, বলেছিল জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যরা যে যদি দাঙ্গা করতে আসে তো মাথাটা ভেঙে দাও। বলেন মমতা ব্যানার্জির মতন যে দাঙ্গা করতে এলে টেবিলের তলায় ঢুকে যাও। 4.5 ঘন্টা যায়নি আপনারা, তাই বাপেটাকে কুপিয়ে খুন করে কোটা গা পুড়িয়ে দিয়েছিল। তাহলে এরা গুন্ডাগিরি করছে কি করছে না? হ্যাঁ কি না? পশ্চিমবঙ্গে গুন্ডারাজ চলতে পারে? চলবে না তো? তাহলে গুন্ডারাজ খতম করতে হবে। বামপন্থ সরকারের প্রতিষ্ঠা দিবসে ডিওয়াইএফআই শপথ গ্রহণ করছে 26-এর ইলেকশনে পশ্চিমবঙ্গে গুন্ডারাজ খতম করার জন্য বুদ্ধে বুদ্ধে ডিওয়াইএফআই নামে কি দাঁড়াবে তো? কোথাও কিছু হলো না তো? তাহলে আমার সঙ্গে একটাই কথা, আমি বলবো গুন্ডারাজ, আপনি বলবেন খতম করো। আর এই মাইকের আওয়াজটাকে হারিয়ে দিতে হবে। কেন জানেন? কারণ ওরা আমাদের আওয়াজটাকে হারিয়ে দিচ্ছে। মোহাম্মদ সেলিম মোদী চৌধুরীরা জিতবে না। কেন? কারণ এরা পার্লামেন্টে দাঁড়িয়ে ঠোক নিয়ে বলে যে রাজ্যের এদের কোনো অধিকার নেই সংসদে বসার, তাই মোহাম্মদ সেলিম আর মোদী চৌধুরীদেরকে হারিয়ে দিতে হবে। তাহলে জিতবে কে? হিমানি লিপস্টিক পাউডার লাগানো হিরো হিরোইনরা আর এসব পাঠারোরা। রাজনীতির বিরাজনীতিকরণ চলছে। মানে আরে ওষুধের দাম বললে ওদের কিছু যায় আছে? চালের দাম বললে ওদের কিছু যায় আছে? ইলেকট্রিক বিলের দাম বললে ওদের কিছু যায় আছে? আমাদের গাড়ি ঘোড়া ট্রেন বাসের ভাড়া বেড়ে গেলে ওদের কিছু যায় আছে? আসে না গো, আসে না, আসতে পারে না। তাই আমাদের নেতা 5 স্টার হোটেলে বসে কারো পায়ে তেল দিয়ে হয় না। ডিওয়াইএফআই এর নেতা আজ থেকে সম্মেলন শুরু হয়েছে, পরশু শেষ হবে। লড়াইয়ের মাঠে ময়দানে খেতে খামারে দাঁড়িয়ে পুলিশের লাঠির আঘাতের মুখে দাঁড়িয়ে আমাদের নেতা ঠিক হয়। আমাদের নেতা ঠিক করে গণতন্ত্র, আমাদের নেতা ঠিক করে আমাদের নিয়ম, আমাদের নেতা ঠিক করবে আমাদের এই গোটা পশ্চিমবঙ্গে 4000 ইউনিট কমিটি, 670টা লোকাল কমিটি, 22টা জেলা কমিটি, এই
হবে। কি এদের মাথা ব্যথা? আরে ডিওয়াইএফআই নেতাকে দেখতে চাইলে না ট্রাফিকে দাঁড়াবে কোনোদিন, ডিওয়াইএফআই একটা নেতা দাঁড়াবে তো ট্রাফিকের ঘুষখোর পুলিশটা লুকিয়ে যাবে গাছের পিছনে, ওইখানে যাবে ডিওয়াইএফআই নেতা। ডিওয়াইএফআই নেতাকে খুঁজতে গেলে চলে যাও সরকারি হসপিটালে, ডাক্তার মাথার সঙ্গে ডিওয়াইএফআই নেতা তেল চিটে জামার সঙ্গে পড়ে থাকবে। আর যারা দালাল রাজনীতি করে সরকারি হসপিটালে ব্লাডের দালালি করবে তারা ডিওয়াইএফআই ছেলেকে দেখে টেবিলের তলে ঢুকে যায়, সেখানে আছে ডিওয়াইএফআই নেতা। ডিওয়াইএফআই নেতা খুঁজতে তোমাদেরকে টিভিতে যেতে হবে না মিডিয়ার জন্য। তাই এদের আওয়াজকে দাবাতে হবে। কি পারবেন তো দাবাতে? এই মাইকের আওয়াজকে দাবিয়ে আজকে ছাড়িয়ে দাও তো। তাহলে আমি বলবো গুন্ডারাজ, আপনি বলবেন খতম করো গুন্ডারাজ, পশ্চিমবঙ্গের গুন্ডারাজ, পশ্চিমবঙ্গের গুন্ডারাজ। এখন বক্তব্য রাখবেন ডিওয়াইএফআই প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম।